গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা ভালো আছেন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা কী শাক আপনারা হয়তো অনেকেই চিনতে পারছেন, এখন সিজনে এই শাক খুব পাওয়া যাচ্ছে। তো আজকে অ্যাকচুয়ালি বিগ বাস্কেটে অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে সর্ষে শাক। তো আজকে চলুন একটু অন্যরকমভাবে সর্ষে শাকটা রান্না করবো। আগের দিন তো দেখিয়েছিলাম যে মাক্কাইদা রুটির সাথে সরষোদা শাক বানিয়েছিলাম সমস্ত বাকি শাক মিশিয়ে। আজকে শুধু সর্ষে শাকটা এরকম ঘন ঘন করে কেটে নিয়েছি। আর এখানে জোগাড়ে নিয়ে নিয়েছি একটু রসুন থেঁতো করে, এটাকে আপনারা গ্রেটারে গ্রেটও করতে পারেন। আর একটু ঘন ঘন করে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, কড়াইটা গরম করে তেলটা। আর এখানে ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর একটু সর্ষে। আপনারা যারা সর্ষে পছন্দ করেন না তারা গোটা সাদা জিরে দিতে পারেন, আমি এখানে সর্ষেই দিচ্ছি। তো চলুন আস্তে আস্তে রান্নাটা শুরু করি। এখানে কড়াইয়ে তেলটা একটু একটু গরম হোক, তারপরে রান্নাটা শুরু করব। এই সিজনে এত সুন্দর ঝরঝরা সর্ষের শাক, এত ভালো শাক পাবো ভাবতে পারিনি। কিছু কিছু মানে পাকা পাতা ছিল, তার থেকেই কিছুটা বেছে নিলাম। তো অনেকটাই হয়েছে দেখুন। তো হয়ে যাবে, এটা মোটামুটি দুবেলা হয়ে যাবে। আমরা তো রাতের দিকে খাই না, দুদিন হয়ে যাবে। দুপুর দিকটাতে আমরা শাক রান্না করি। তো চলুন এটা আস্তে আস্তে রেডি করি রান্নাটা। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এই যে ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা তো জানেনই যে আমি সর্ষে দিয়ে বেশি ভাজি না। সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজলে পারে সর্ষে তিতো হয়ে যায়, আর এই শাকটার মধ্যে অল্প একটু তিতকুটে ভাবও আছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি রাখবো হচ্ছে একদম লোতে। এটা আস্তে আস্তে হবে, ততক্ষণে চলুন জোগাড় করে নিই। তো এখানে সর্ষেগুলো মোটামুটি ভাজা ভাজা হয়েছে, লঙ্কাটাও দেখুন ভাজা হয়ে এসেছে। এই সময়ই আমি এখানে এই যে আগে থেকে থেতে করে রাখা রসুনটা দেব। রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, যেন কাঁচা না থাকে, তাহলে ভালো লাগবে না। আর এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ লবণ সবই ব্যবহার করব। যেভাবে আমরা শাক ভাজা করি সেইভাবেই করব, কিন্তু অন্য রকমভাবে। মানে এখানে রসুনটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেমন সর্ষেটাও একটু বেশি করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এই শাকে রসুন আর সর্ষেটা দিলে একদম অন্যরকম খেতে লাগে। আর আজকে তো আমি এই শাকটাকে সার্ভ করব একটু রাত্রেবেলা বলেছি আলুর পরোটা বানাবো তার সাথে। কারণ সর্ষের শাক জানেন তো পরোটার সাথে খুব ভালো যায়। সবাই যে বলে যে শাকের সাথে পরোটা যাবে না, এটা কিন্তু নাও হতে পারে। আমি তো নর্মালি দেখেছি মাকাইদার রুটি সরষোদা শাক দিয়ে খেয়েও দেখেছি, আর এই শাকটা নর্মালি পরোটার সাথে ভালো যায়। বাইরে রেস্টুরেন্টেও খেয়ে দেখেছি, আপনারা একবার খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। দেখছেন রসুনটা মোটামুটি একটু গোল্ডেন ইয়েলো হয়ে গেছে। আমি এই পর্যায়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবেন, পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি হলে খেতে সুস্বাদু হয়। আর এই সময়ে না অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প করে একটু নুন ছড়িয়ে দেবো। নুন ছড়িয়ে দিলে রসুন আর পেঁয়াজটা না পুড়ে যাবে না। অল্প পরিমাণে দিলাম, কারণ শাকে বেশি নুনও ভালো লাগে না। খুব নুন কাটা হয়ে গেলে পরে শাক খেতে মানে স্বাদ হয় না। তো এটা আরও কিছুক্ষণ আমি ভাজবো। রসুনটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে এসেছে, কিন্তু পেঁয়াজটা এখনও কাঁচা আছে। এখন অল্প অল্প করে এটা ভাজা হলে তারপরে হলুদ মেশাবো। এখানে রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে অল্প একটু হলুদ দিলাম। হলুদটা দিয়েও কিছুক্ষণ ভাজবো, যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে। যারা শাকে হলুদ খেতে পছন্দ করেন না তারা হলুদটা স্কিপ করতে পারেন। আমার মনে হলো এটা একটু তরকারির মতন করেই বানাচ্ছি, যখন এটাতে একটু হলুদ দিই ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি নিজেও যদিও পালং শাক করলে পরে হলুদ খুব একটা দিই না, যদি না চচ্চড়ি করি। অল্প আর একটু নুন দিলাম, কারণ শাকে আমি আর আলাদা করে নুন দেব না। আর এইটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকগুলো দিয়ে দেবো। কারণ এই রান্নাটাতে না মশলা তো দিইনি, সুতরাং এখানে কষাবার কোনো ব্যাপার নেই। জাস্ট একটু হলুদটা নুনটা ভেজে নাও রসুন আর পেঁয়াজের সাথে। মাঝে একবার দেখে নিতে হবে যে হলুদের কাঁচা গন্ধ চলে গেছে কিনা। চলে গেছে, এটা মোটামুটি ভাজা হয়েছে খুব সুন্দরভাবে। আর খুব অল্প তেলে রান্না করছি, দেখছেন তেল নেই বলতে গেলে। কারণ শাক রান্নায় বেশি তেল লাগে না। যারা তেল পছন্দ করেন তাদের আলাদা কথা, কিন্তু আমি যেহেতু রান্না কম তেলেই করি, তাই আমি এখানে একদম কম তেলে করছি। আর যেহেতু শাক থেকে জল বেরিয়ে যায়, সুতরাং এখানে শাকের জলেই শাক সিদ্ধ হয়ে যাবে। চলুন আস্তে আস্তে এবার এই যে রেডি করে রাখা শাকটা দিয়ে দিই।
আপনাদের কার কার সর্ষে শাক খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর এই শাকটা না কিছুটা মানে যারা মূলো শাক পছন্দ করেন, শীতকালে মূলো শাক তো অনেকেরই প্রিয়, তাদেরও বলবো এই সর্ষে শাকটা ভালো লাগবে। আর অল্পতেই এই শাকটা মানে সুন্দর টেস্ট আসে, খুব বেশি যে প্রচুর পরিমাণে শাকের প্রয়োজন পড়ে তা না। আমি তো আপনাদের আগের রান্নাতেও দেখিয়েছি যে শাক দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার পড়ে না। আর এই যে ডাঁটগুলো আছে সর্ষে শাকের আরেকটা মেন ব্যাপার, সর্ষে শাক রান্নায় এই যে ডাঁটগুলো থাকে সেগুলোর ওপরে একটা রোঁয়া থাকে, রোঁয়াটা ছাড়িয়ে নেবেন, দিয়ে কুচি কুচি করে কেটে রান্না করবেন, কারণ এই সর্ষে শাকের মেন টেস্ট আসে এই ডাঁটিগুলো থেকে। তো এগুলো বাদ দেবেন না। অনেকে কী হয় শুধু পাতাটা নিলেন, ডাঁটটা বাদ দিয়ে দিলেন, তাহলে কিন্তু সেই সুন্দর যে টেস্ট, যে সুন্দর গন্ধ সেটা পাবেন না, অনেকটাই মিস হয়ে যাবে। তো সেই জন্য বলছি ডাঁটগুলো খুব ঘন ঘন করে ওপরের রোঁয়াটা ছাড়িয়ে নিয়ে কেটে নেবেন। তো আর জলের ইয়েতে শাকের জলে যেমন সিদ্ধ হবে এই ডাঁটগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আর কিচ্ছু করব না, জাস্ট ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। ঘুরে আসবো 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট বাদে। এই দেখুন কিছুই করিনি, দেখুন শাকটা জাস্ট ঢাকা দিয়ে চলে গেছিলাম, অটোমেটিক এই দেখুন নিয়ে গেছে। শাক থেকে দেখেছেন কত জল বেরিয়েছে, শাকের জলই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আর কিচ্ছু না, জাস্ট ওপর থেকে একটু নুনটা চেক করে নেবেন আর ঢাকা দিয়ে দিয়ে যে জলটা আছে সেটা শুকিয়ে নেবেন, তাহলেই শাক রেডি হয়ে যাবে। আর কিছু নতুন করে মেশাতে হবে না। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যারা এই শাক পছন্দ করেন, যারা এখনও পর্যন্ত খাননি, তারা অবশ্যই বলবো একবার এইভাবে এই শাক রান্না করে খেয়ে দেখবেন। আর সর্ষের শাক এই শীতকালে প্রত্যেকের শরীরের জন্য উপকারী। এখানে শাকটা রেডি হয়ে গেছে, এই দেখুন তলা থেকে জলটা পুরো শুকিয়ে গেছে। এখন আর এখানে রাখবো না, পুরোটাই তুলে নেবো অন্য একটা পাত্রে, কারণ এখানে রাখলে আবার ভেপারটা জমে জল জমে যেতে পারে। তো আর রাখবো, এটা এরকমভাবেই তুলে নেবো গরমে গরমে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বাই।